আসসালামু আলাইকুম। ইজি ইংলিশ আমরা বলছি যে 4টা মাস যদি তুমি ঠিকভাবে পড়ো ইনশাআল্লাহ এইচএসসির যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে এই দুইটাতে তোমার ইনশাআল্লাহ অসাধারণভাবে একদম এ প্লাস এর কমপ্লিট প্রিপারেশন হবে। তো আমি সবসময় যেটা বলি, দেখো যে যেই সিলেবাসটা তোমরা অনেক সময় অন্য জায়গায় 1 বছর 1.5 বছর পড়ো, সেটা আমরা যে 4 মাসে পড়বো তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রত্যেকটা ক্লাসই কিন্তু ইম্পর্টেন্ট। এবং বলেছি যে সামারির সাথে লাইফকে যখন তুমি মিশ্রিত করে পড়বা এবং প্রথম থেকে যা কিছু পড়ছো কন্টিনিউয়াস রিভিশন দিবা তখন ভালো করবা। খেয়াল রাখবা পরীক্ষার প্রশ্ন কমন পাওয়া এটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রশ্ন কমন পাইলে তুমি দেখবা যে নিয়ম তখন তোমার খুব সহজভাবে হচ্ছে মাথায় কাজও করতেছে, আনসারও হচ্ছে কারেক্ট হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে প্রশ্ন তোমার কমন নাই, কিছুই বুঝতেছো না, তখন আসলে আনসার করার কঠিন হয়। এই জন্য নিয়ম যেটা, যত বেশি প্র্যাকটিস করা যায় কোন রকম প্রশ্ন, যেগুলো প্রশ্ন ইনশাআল্লাহ তোমার এ প্লাসের পরীক্ষা আসবে সেগুলো যত বেশি প্র্যাকটিস করবা। তা আজকে নিশ্চয়ই আশা করছি আমি যে তোমাদের গ্রুপে, প্রাইভেট যে আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা সামারি ক্লাস পেয়েছো, সেটা ইংলিশেরও পেয়েছো এবং যারা বায়োলজিতে ভর্তি হয়েছো তারা বায়োলজিতে পেয়েছো। ওই সামারিটা আগে একদম A to Z সুন্দর করে নোট করে ফেলতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে আমরা যে শুরু করছি এখন থেকে যা কিছু আছে সবগুলো জিনিসেই মানে অলওয়েজ তোমার মাথায় রাখতে হবে, যাতে করে তুমি একটা জিনিস ধরলে হঠাৎ করে পারছো না এরকম যাতে না হয়। এবং আরেকটা জিনিস যেটা বলি, ইংলিশের যে ফার্স্ট পেপার রয়েছে এবং সেকেন্ড পেপার রয়েছে এগুলোর যে আইটেমগুলো পরীক্ষা আসে সবগুলো আইটেম তো আমরা নিয়ম শিখবই, তার সাথে যেটা জিনিস সেটা হচ্ছে প্র্যাকটিসও করতে হবে কিন্তু হিউজ। এবং এক্ষেত্রে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া কোন বই কিনবো। আমি একটা জিনিস তোমাকে সহজ করে বলি, সেটা হচ্ছে যে আমরা ওয়েবসাইটে তোমাকে কিন্তু হচ্ছে যে নিশ্চয়ই যুক্ত হয়ে যাচ্ছ যারা, ওয়েবসাইটের মধ্যে আমরা তোমাকে যে জিনিসগুলো পড়াবো তুমি যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করে মাথায় রাখতে পারো, তার সাথে তুমি যেই বইয়ে পড়ো কোনো সমস্যা নেই। তার মানে ওয়েবসাইটে যা কিছু আমরা পড়াবো তোমাকে, এইটা বলা যেতে পারে একেবারে সবচেয়ে ফাউন্ডেশনাল একটা পড়াশোনা। তার মানে এইটার উপর ভিত্তি করে তোমার A+ কনফার্ম হয়ে যাবে আশা করি আমরা ইনশাআল্লাহ। অন্য যে গাইড বইগুলো আছে বাজারে যে কোনো রকমের হচ্ছে যে ওইটাকে যেটা বলো মডেল টেস্ট পেপারের বই, এগুলোতে সমস্যা যেটা আর সুবিধা যেটা, সমস্যা হচ্ছে অগোছালো করে সাজায় রাখছে এবং স্টুডেন্টরা বই দেখে কোথায় পড়বে না পড়বে এটা প্রবলেম, কারণ টাইম তোমার খুব লিমিটেড। তো এইচএসসির লিমিটেড টাইমে আনলিমিটেড জিনিস আয়ত্তে আনার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে প্রিসাইজ মানে যে তোমাকে আমরা দেখাই দিচ্ছে এইটা জিনিস পড়ো, এই অনুযায়ী রিভাইজ করো, এই অনুযায়ী পরীক্ষা দাও এবং কন্টিনিউয়াস এটা করতে হবে, প্রত্যেক দিনই করতে হবে। এবং তোমাদের নিশ্চয়ই আমরা বলছি যে ইনশাআল্লাহ শুক্রবার তোমাদের আমরা হচ্ছে রুটিন দিয়ে দেবো এবং শনিবার থেকে আমরা আশা করছি ইনশাআল্লাহ যে আমরা শনিবার থেকে ইনশাআল্লাহ যে হচ্ছে যে রুটিন অনুযায়ী তোমাদের হচ্ছে যে পড়ার যে ব্যাপারটা সেটা আমরা শুরু করব। আর এই যে আমরা যে শুরু করছি 10 তারিখ থেকে বলা যেতে পারে, পড়ি নেই কিন্তু আমরা সেরকম কিছু, আমরা জাস্ট একদিন করে ক্লাস করছি যাতে করে একটা পড়ার মধ্যে চলে আসি। এবং সারা বাংলাদেশ হচ্ছে যে বলা যায় পড়ার থেকে যে একটা বিচ্যুতি করছিল সেটাতে আগে পড়ার মধ্যে নিয়ে আসা, যে ঠিক আছে যে পড়াটা এরকম করে। আর পরীক্ষাগুলো যে শুরু হয়ে যাবে, পরীক্ষার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, প্রথম যে দিন থেকে পরীক্ষা শুরু হবে, আশা করছি আমরা যে ইনশাআল্লাহ শনিবার থেকে আমরা পরীক্ষা শুরু করতে পারবো। প্রথম যে পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষা যা তুমি শিখলা দ্বিতীয় পরীক্ষা তৃতীয় সবগুলো পরীক্ষাতে তোমার রিভাইজ করতে হবে। তার মানে এটা এমন হবে না যে ভাই একদিন এটা জিনিস পড়ছি আর এটা আমার এখন খেয়াল নাই, পরীক্ষা দিচ্ছে ওই সময় শেষ, এইটা যাতে না হয়। তার মানে তুমি যা কিছু পড়বা কন্টিনিউয়াস তোমাকে রিভিশনের মধ্যে রাখতে হবে। আর এটা আমরা হচ্ছে যে আরেকটা আমাদের হচ্ছে যে নতুন বলা যেতে পারে স্টুডিও সেটআপ, এটা আরেক জায়গায় আমরা করছি, যদি খেয়াল করো। এইটার হচ্ছে যে আজকে ইনশাআল্লাহ আমি এই যে তোমাদের ক্লাস নেব আর রাত 9টা 15 মিনিটে আরেকটা ক্লাস আমাদের থাকবে ওটাকে যেটা বলি আমরা যে হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের সুপার কমান্ডর। আর আজকে রাতেই হচ্ছে যে 10টা 10:30টার দিকে এখানকার কাজ আবার শুরু করবে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করছো এই যে গতকালকে আমাদের কারেন্ট চলে গেছিল না হঠাৎ করে, তখন কিন্তু হচ্ছে যে দেখা যাচ্ছিল যে ব্যাকআপটা নিচ্ছিল না, এই জন্য এটাকে আরো সাপ্লাই যুক্ত করে নতুন সেটআপ। তাই আমি বলছি যে রাতেই করতে হবে, নাহলে আবার লাইভ ক্লাসের সমস্যা হয়ে যাবে। তা তোমরা হচ্ছে যে আমি কিন্তু পড়া ধরবো প্রত্যেককে, ঠিক আছে, এবং আমি দেখবো যে তোমরা কে কিরকম করে কারেক্ট করতে পারছো, কতটুকু কার মাথায় আছে, এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমি দেখবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ, দেখি যে কার কতটুকু মাথায় আছে। এবং প্রথম থেকে আমি বারবার যেটা জিনিস বারবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে রিভিশন প্রক্রিয়াটা কিন্তু খুব গতিশীল থাকতে হবে, মানে কন্টিনিউয়াস হচ্ছে রিভিশন দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, ওই যে সামারি ক্লাসের যে ব্যাপারটা ওইটা ইনশাআল্লাহ আশা করছি আমরা যে শনিবার থেকে তোমাদের সামারি ক্লাসটা প্রত্যেকদিন আগের দিন আপলোড করে দিবে। তার মানে ধরো যে তোমার আগামীকালকে হচ্ছে লাইভ ক্লাস আছে যেদিন, তার আগের দিন সামারি ক্লাস দিয়ে দেবে। এটা এই শনিবার থেকে ইনশাআল্লাহ আমরা মানে ইনশাআল্লাহ এটা দিয়ে দেবো। সামারি ক্লাসটা আগের দিন দিয়ে দিলে তোমরা আগের দিন হচ্ছে নোট করে ফেলতে পারবা, আর তারপরে ইনশাআল্লাহ পড়া হচ্ছে যে ওই অনুযায়ী আমরা পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটা কি আছে এটা, হ্যাঁ
এখানে কি আছে, কলেজে কয়েকটা পরীক্ষা বাকি ছিল নেওয়া, সেগুলো স্যার রবিবার থেকে নিবে। আচ্ছা, তোমাদের অনেকেরই কলেজের পরীক্ষা আছে, এটা আমাদের অফিস থেকে তোমাদের সাথে যোগাযোগ করছে যে অনেক জায়গায় যে হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেই পরীক্ষাগুলো অনেকের হচ্ছে যে নেওয়ার ব্যাপারটা আছে, এটা আমাদের জানিয়ে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, তা ইনশাল্লাহ আমার মনে হয় যে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে যে সামনে আগায় যেতে পারবো ইনশাল্লাহ। আর এখানে ওই যে দেখছো নিশ্চয়ই একটু আমি ঘামছি, কারণ হচ্ছে আমাদের সেট আপটা এখন ওই যে আজকে ইনশাল্লাহ আশা করছি আমরা যে রাতের ক্লাসটার পরে ইনশাল্লাহ আগামী দিন থেকে আমরা সেট আপটা সুন্দর করে আমরা ক্লাস নিতে পারবো। মানে হচ্ছে এসি থেকেও গরম লাগতেছে আর কি। স্যার ইংলিশ শুরু থেকে পড়া, হ্যাঁ শুরু থেকেই পড়াচ্ছে আবরার ফুয়াদ, একদম শুরু থেকেই। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা যা কিছু পড়াচ্ছি এটা তোমার কন্টিনিউয়াস হচ্ছে রিভিশনের মধ্যে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো করব। ঠিক আছে, হিউজ জিনিস আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকবে, এটা নিয়ে নিশ্চিত থাকবে। এবার কিন্তু তোমাকে যেটা বারবার আমি বলছি, প্রথম থেকে যা কিছু আমি পড়াচ্ছি এটা কন্টিনিউয়াস হচ্ছে রিভিশনের মধ্যে রাখবা, তাহলে ইনশাআল্লাহ দেখবা যে পড়া ক্লিয়ার হয়ে যাবে। সেগুলো প্রথমে না দিয়ে যে অধ্যায়গুলো আগে নেননি সেগুলো দিলে ভালো। আচ্ছা, এটা মামুনুর রশিদ, এই যে একদম শুরু যে হচ্ছে এখন থেকে যেভাবে বলছি এখানে আর কথা মানে হচ্ছে যেভাবে বলতেছি এই অনুযায়ী পড়তে হবে, নাহলে এই যে ওলট পালট করা যাবে না। এইচএসসি 25-এর বোর্ড এক্সাম পিছাবে, নর্মালি তো পিছানোর একটু কথা, যেহেতু হচ্ছে যে তোমার মাঝখানে একটা সময়ের অপচয় হয়েছে এবং হচ্ছে যে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে, এটা বোঝাই যায়, এটা হচ্ছে যে পিছাবে। কেমনে, আচ্ছা পেজে মেসেজ দাও, ফোন করো, তাহলে বুঝতে পারবা। বোকা বোকা নারী পারি নাকি, এটা 25 ব্যাচের বোর্ড এক্সাম আছে, স্বাধীন দেশে সব কিছু আছে, আর কিছু ওকে ফাইন, তাহলে শুরু করি। হ্যাঁ ঠিক আছে, আমি মোটামুটি দেখছি যে তোমাদের ব্যাপারটা কি। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে তোমাদের ইয়াতে ইংলিশের ক্ষেত্রে আমরা তোমাদের যে সামারি ক্লাস দিয়েছি, হ্যাঁ শুরু করছি ইনশাল্লাহ। সামারি ক্লাস যেটা দিয়েছি সেই সামারি ক্লাস যদি দেখো তাহলে দেখবা যে ওইখানে আমরা যে পার্টস অফ স্পিচ কিভাবে, কোনটা শব্দ কিভাবে চিনতে হয় সেটার একটা গাইডলাইন তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তা সেইটা যদি নোট করে ফেলো খুবই দরকার। তা কয়েকজন বোধহয় বলতেছো নোট এখনো করতে পারোনি। 26 আমি তোমাদের বোর্ড এক্সাম, আচ্ছা তোমাদের আগে 25-এর বোর্ড এক্সাম হোক, তারপরে 26 আসবে। ঠিক আছে, এখন আর কথা নেই, আর অপ্রয়োজনীয় কথা নিয়ে কোনো কমেন্টস নেই, আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ দেখো এখানে শুরু করি। দেখো পার্টস অফ স্পিচের জিনিসটা যেটা তোমাদের সামারিতে আপলোড করেছি সেইটা আমরা আরেকটু জাস্ট সহজভাবে একটু মাথায় আনি, যাতে তুমি মিলাই নিতে পারো। যারা ক্লাসটা করছো তারা তো খুব ইজি হবে, যারা করো নাই তারা অবশ্যই আগে করে ফেলবা, মিস করে ফেললে এটা এই ক্লাসটার পরে দরকার হলে এটা করে ফেলবা, তাহলে পড়াটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ সবগুলো ক্লাসে আমরা নেবো ইনশাল্লাহ। দেখো আগে তা প্রথম যেটা, প্রত্যেকটা পার্টস অফ স্পিচে একটা করে আগে কোড দিয়ে দিই। যেমন নাউন হচ্ছে 1, প্রোনাউন হচ্ছে 2, অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা হচ্ছে 3, ভার্ব যেটা আছে সেটা হচ্ছে 4, অ্যাডভার্ব যেটা আছে সেটা হচ্ছে 5, প্রেপোজিশন যেটা এটা হচ্ছে 6, কনজাংশন যেটা এটা 7, ইন্টারজেকশন যেটা এটা হচ্ছে 8। তার মানে 1 থেকে 8 পর্যন্ত এরকম প্রত্যেকটা পার্টস অফ স্পিচের আগে কোড মাথায় রাখবা। এটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এরকম কোড থাকবে। যদি আমি তোমাকে বলি 1 তার মানে হচ্ছে নাউন, যদি আমি বলি 3 তার মানে অ্যাডজেক্টিভ, যদি বলি 5 অ্যাডভার্ব। এই 3টা কোড খুব ইম্পর্টেন্ট, 1 3 5। ঠিক আছে, নাউন কত 1, অ্যাডজেক্টিভ কত 3, অ্যাডভার্ব কত 5, 135। হ্যাঁ 1 3 5 1 3 5। তাহলে নাউন হচ্ছে 1, অ্যাডজেক্টিভ হচ্ছে 3, অ্যাডভার্ব হচ্ছে 5। সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম যেটা খেয়াল রাখবা, যে পার্টস অফ স্পিচের কোড যত বেশি সেটা তত বামে বসে। তাই লিখে ফেলো, যে পার্টস অফ স্পিচের কোড যত বেশি, যে পার্টস অফ স্পিচের কোড যত বেশি, স্পিচের কোড যত বেশি সেটি তত বামে বসে, সেটি তত বামে বসে, তত বামে বসে। এটা খেয়াল রাখবা। তারপরে পার্টস অফ স্পিচের কোডটা যত বেশি হবে সেটা তত বাম দিকে বসবে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এখন যেটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এরকম যে হি ইজ এ ভেরি গুড বয়। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করো বয়টা কোন পার্টস অফ স্পিচ, যে কেউ বলবে এটা হচ্ছে নাউন। কি কারণে সেটা আমরা ব্যাখ্যা একটু পরে যাচ্ছি। ওকে, গুড এটা বলবে যে ভাইয়া নাউনের পূর্বে যে শব্দটা বসে সেটা অ্যাডজেক্টিভ, ভেরি ফাইন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এর কোড হচ্ছে অ্যাডভার্ব, লিখে ফেলি আমি। নাউনের কোড কত তুমি দেখো, নাউনের কোড তোমার খেয়াল আছে 1, অ্যাডজেক্টিভের কোড কত এটা হচ্ছে 3, অ্যাডভার্বের কোড এটা হচ্ছে 5। তুমি দেখো আমি বলছি যে পার্টস অফ স্পিচের কোড যত বেশি, বেশি বানানটা ব দিয়ে, বাম বানানটা ব দিয়ে, তার মানে বেশি বামে বসে, বেশি বামে বসে, বেশি বামে বসে। তাহলে তুমি লক্ষ্য করো যে বেশি যদি বামে বসে, খুব খেয়াল করো তো বেশি কোথায় বসে, বামে। তাহলে তুমি লক্ষ্য করো যে 5 সবচেয়ে বামে, 1 সবচেয়ে কম ডানে, 3 তার চেয়ে একটু বেশি বামে, 5 বেশি আরো বামে। এই বেসিকটাই খেয়াল রাখো।
তার মানে পার্টস অফ স্পিচের কোডটা বেশি হলে সেটা তত বামে বসবে। এইটুকু আগে তুমি মাথায় রাখো। এবং 1, 3, 5 এইটা হ্যাঁ লেখাগুলো আচ্ছা ঠিক আছে, একটু মানে হচ্ছে যে সাথে সাথে যদি বুঝতে একদম আসলে আমার লেখার কোর্স করা লাগবে, ঠিক না, যে লেখা কিভাবে আরো সুন্দর করে লেখে। আচ্ছা, ইজ এ ভেরি গুড বয়। তাহলে এটা কি হয়েছে, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আচ্ছা এখন দেখো যদি একটু খেয়াল করো, তোমাকে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে চেনাটা খুব ইম্পর্টেন্ট। যেটা সামারিতে করেছো তার সাথে এখানে একটু মিলায় নাও, একদম মূল কথাটাকে খেয়াল রাখবে। এবং আমি ধরবো কিন্তু নাউন যেটা আছে এটা হচ্ছে একটা শব্দকে আগে তুমি প্রশ্ন করবা, তাহলে সে উত্তর দিয়ে দিবে। কিরকম, কয়েকটা বুদ্ধি তোমাকে নাউন চেনা শিখাই দিই। 1 নম্বরে হচ্ছে বাক্যের সাবজেক্ট আকারে নাউন বসে। বাক্যের কি বসে, সাবজেক্ট আকারে বসে, সাবজেক্ট আকারে বসে। তার মানে যেটা নাউন হবে সেটা বাক্যের সাবজেক্ট হতে পারে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন আমি যদি তোমাকে বলি অনেস্টি ইজ দ্য বেস্ট কোয়ালিটি, অনেস্টি ইজ দ্য বেস্ট কোয়ালিটি, অনেস্টির নিচে দাগ আছে, তাহলে এটা কি বাক্যের সাবজেক্ট। আচ্ছা সাবজেক্ট কিভাবে বুঝলাম সেটা আমি তোমাকে বলছি, যে এইটা যে বাক্যের সাবজেক্ট আমি এটা কিভাবে বুঝবো। হ্যাঁ আমি আপনার ক্লাস করি কিন্তু ইংরেজি রিডিং পারি না। আচ্ছা এখন রিডিং না পারলে এখন শুরু করো, আগে কিভাবে পড়ি দেখো, তারপরে অনেস্টি ইজ দ্য বেস্ট কোয়ালিটি। তাহলে আমি যদি এখানে দাগ দেই হোয়াট ইজ দ্য বেস্ট কোয়ালিটি, যে কেউ বলবে যে ভাই অনেস্টি ইজ দ্য বেস্ট কোয়ালিটি। তার মানে হোয়াট দ্বারা আমি প্রশ্ন করি উত্তর পাচ্ছে অনেস্টি। এই জন্য খেয়াল রাখবা যে একটা শব্দকে যদি আমি হোয়াট দ্বারা অথবা হু দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হচ্ছে নাউন। এবং যেটা নাউন হয় সেটা বাক্যের কি আকারে বসতে পারে, সাবজেক্ট আকারে। কারণ প্রশ্ন হতে পারে যে ভাই সাবজেক্ট জিনিসটা আসলে কি। তো অনেকে যেটা মনে করে, একটা ভুল ধারণা আছে অনেকের, যে বাক্যের প্রথমে যেটা থাকে সেটা মনে করে সাবজেক্ট। কেন এটা মনে করে, যেহেতু বিভিন্ন টেন্স যখন সে পড়ছে দেখছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম প্রত্যেকটা স্ট্রাকচার যখন সে টেন্সের পড়ে সাবজেক্ট দিয়ে শুরু করে পড়ে, তা স্বাভাবিকভাবে তার মাথায় মাথায় আসে যে প্রথমে যেটা কথা থাকে সেটা সাবজেক্ট। কিন্তু ব্যাপারটা মোটে এরকম না। মূলত যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে যে একটা বাক্যে যাকে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয়, তার মানে যাকে কেন্দ্র করে একটা বাক্য গঠিত হয় সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে লিখে ফেলতে পারি আমরা, যাকে কেন্দ্র করে একটি বাক্য গঠিত হয়, একটি কি হয় বলো, বাক্য গঠিত হয়, তাকে বাক্যের হচ্ছে সাবজেক্ট বলে। তাই কি বলে বলো, বাক্যের সাবজেক্ট গঠিত হয় তাকে বাক্যের সাবজেক্ট বলে, তাকে বাক্যের কি বলে বলো, সাবজেক্ট বলে। শোনো তুমি লেখাটাও দেখবা, আমার মুখের কথাটাও শুনবো, তাহলে তোমার মাথায় দ্রুত ইনশাল্লাহ চলে আসবে। ওকে, তাহলে আমি যেটা বলছি যে সাবজেক্ট হচ্ছে ওইটা যাকে কেন্দ্র করে একটা বাক্য গঠিত হয়। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট কোয়ালিটি, এখানে বাক্যটা কাকে কেন্দ্র করে গঠিত হয়, অনেস্টি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, সততা। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এমন কি কোনো বাক্য আছে যেখানে প্রথমে বাক্যের সাবজেক্টটা নাই। হ্যাঁ এরকম অনেক বাক্য আছে, ঠিক আছে, এইটা কিরকম হতে পারে সেটা। আচ্ছা দেখো, হ্যাঁ নিউ কোনো সমস্যা নেই, তন্দ্রা চৌধুরী ক্লাস শুরু করো। হ্যাঁ প্রাইভেট গ্রুপেই যারা ভর্তি হয় তাদেরকে যোগ করে। প্রথমের দিকে আমরা এটা কেবল শুরু করছি, প্রথমের দিকে কয়েকটা ক্লাস আমরা লাইভ ক্লাসগুলো আমরা পেজে যে কোনো দিন আমরা চাইলে সব ক্লাসও লাইভ পেজে নিতে পারি, এটা আমাদের ইচ্ছা। কিন্তু বাকি শোনো, আমাদের কোর্সের কতগুলো জিনিস সেটা বুঝো। একটা হচ্ছে তোমার, আমি এই জিনিসটা অনেকে বুঝে না, এটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। লাইভ ক্লাস হচ্ছে একটা অংশ, ঠিক না, লাইভ ক্লাস, এর সাথে কি আছে, সামারি ক্লাস আছে, সামারি ক্লাস। তারপরে কি আছে, প্রয়োজনীয় প্লাস মাইনাস, এই জন্য এটা আমরা দিই সলিউশন ক্লাস। তারপরে হচ্ছে বুক মার্কিং ক্লাস থাকে, বুক মার্কিং ক্লাস। তারপরে হচ্ছে ওয়েবসাইট, এ হচ্ছে যে পড়ার সুবিধা, ওয়েবসাইটে পড়ার সুবিধা। তারপরে হচ্ছে ওয়েবসাইটে সিকিউ এক্সাম এবং সেটার খাতা কেটে দেওয়া, এক্সাম হবে এবং সেটার কি, এবং সেটার হচ্ছে খাতা টিচাররা কেটে দিবে, সেটার খাতা কেটে দেওয়া। তারপরে হচ্ছে ওয়েবসাইটে এমসিকিউ এক্সাম এবং সেটা তো ব্যাখ্যা তো সহ উত্তর পাবা। এই সবগুলো জিনিস হচ্ছে তোমার কোর্সের অংশ। এবং তার মধ্যে লাইভ ক্লাসটা আমরা চাইলে, আমরা যদি ইচ্ছে করি, এটা আমরা বলেই রাখি, আমরা যদি মনে চাই প্রত্যেকটা লাইভ ক্লাস আমি লাইভে পেজে নিতে পারি, আমার ইচ্ছা সেটা, এটা আমাদের। কিন্তু এই জিনিসগুলো অবশ্যই তুমি হচ্ছে প্রাইভেট গ্রুপে পাবা, বুঝতে পারছো আমার কথা। তারপরে একটা জিনিস আমরা শুধু লাইভটা, এটা চাইলে আমরা পেজে নিতে পারি, গ্রুপে নিতে পারি, এটা আমাদের ইচ্ছার উপরে, বুঝতে পারছো আমার কথা, ক্লিয়ার? আমার মনে হয় যে ইনশাআল্লাহ মাথায় তোমাদের চলে আসবে। আচ্ছা তন্দ্রা চৌধুরী বলছে স্যার আপনার লেখা বোঝা যায় না। হ্যাঁ এটা তুমি বলছো, যেটা এটা তুমি প্রথম না,
আরও অনেকেই বলছে, তার মানে অবশ্যই লেখা বোঝা যায় না, এটা আমি জানি। ঠিক আছে, আমি লেখার মানে আমি একটু ফাস্টও লিখি, তাহলে খুব স্লো লিখলে বুঝতে পারবা। আর যেগুলো জিনিস হচ্ছে যে একটু মুখের সাথে একটু শুনবা, তাহলে খুব স্লো লিখতে হবে লেখা। মানে এটা না বুঝতে পারার আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে এটার কি কারণ, আচ্ছা একটু প্র্যাকটিস করতে করতে কয়েকদিনের মধ্যে লিখে ফেলতে বুঝতে পারবা। ঠিক আছে, ডাক্তারি লেখা তো একটু ওই যে না বুঝতে পারারই কথা। আর আমি একটু ইয়া করে দিব। আচ্ছা স্যার, সুপার কমান্ডো ব্যাচ থেকে মেডি ইংলিশ জিকে এর মতন মেডি কেমিস্ট্রি ফিজিক্স সেপারেট করে দিন। কেন মেডি কেমিস্ট্রি ফিজিক্স সেপারেট, কী কারণে? আচ্ছা সেটাও আমাদের আপাতত ওইটা নিয়ে এখনো চিন্তা করিনি। অনেকে বুঝতে পারে, অনেকের আস্তে আস্তে সবাই বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন পড়ার মধ্যে যাই, আর কথা নেই, এখন একটু পড়ার মধ্যে আসি, তাহলে সময়ের অপচয় হবে। আচ্ছা তাহলে বাক্যে সাবজেক্ট আকারে কে বুঝতে পারে? নাউন বুঝতে পারে। সাবজেক্টটা কি? যাকে কেন্দ্র করে একটা বাক্য গঠিত হয়। এখন বাক্যের সাবজেক্টটা প্রথমেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। হয়তো দুইটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে। যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিই, এরকম such information is important. Such information is important. ইনফরমেশনের নিচে দাগ দেওয়া আছে, such information is important। এখন ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, এই যে ইনফরমেশনটা, এটা কিন্তু বাক্যের সাবজেক্ট। এটা কিন্তু দেখো মোটামুটি মাঝখানে চলে আসছে, ঠিক না? তাহলে এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। কেন? কারণ তথ্যকে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয়েছে, সাবজেক্ট ইনফরমেশন। এখন তুমি লক্ষ্য করো, এমন একটা বাক্য আমরা লিখবো যেখানে বাক্যের শেষেও থাকতে পারে। যেমন আমি যদি এরকম এক্সাম্পল দিই, দেয়ার ইজ আ স্কুল। এখানে এ স্কুল যে রয়েছে, এইটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, এবং এটা লক্ষ্য করো বাক্যের শেষে আছে। তার মানে সাবজেক্ট হইতে গেলে যে সেটা শুরুতে থাকবে, শেষে থাকবে, এরকম কথা না। আচ্ছা আচ্ছা, দেখো আগে ক্লাসে দেখো, এই যে আমি তো বলছিলাম শেষে, আমি কমেন্টসে ওই যে কোর্সে ভর্তির নিয়মে দেখো পেজে ইয়া করো, আর কথা নেই। আমি পড়ার মধ্যে আমি আগে ইয়াতে আসো, আমি দেখছি তোমরা কি বলছো। তাহলে দেয়ার ইজ এ স্কুল, এখানে স্কুল যেটা রয়েছে এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, এটা কিন্তু বাক্যের শেষে আছে, ঠিক না? তার মানে একটা জিনিস যাকে কেন্দ্র করে বাক্য গঠিত হয় সেটা হচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা কি হতে পারে? নাউন হইতে পারে। এটা আমরা বলছি যে বাক্যের সাবজেক্ট আকারে বসতে পারে কি? নাউন। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আর একটা কথা আমরা সাবজেক্ট নাউন সম্বন্ধে শুনতে পারি, সেটা কি জানো? সেটা হচ্ছে এরকম, যেটা নাউন হবে, হ্যাঁ যেটা নাউন হবে সেটা খেয়াল রাখবা, যে অ্যাডজেক্টিভ যেটা আছে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। এবং তুমি অলরেডি একটা এক্সাম্পল আমরা দেখছি যে সাচ ইনফরমেশন, আমি ওইটা লিখছি ইজ ইম্পর্টেন্ট। এখানে ইনফরমেশনটা হচ্ছে নাউন, তার আগে হচ্ছে সাচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি বলছে? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। হ্যাঁ ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে কি বসছে? নাউন বসছে। তার মানে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এই আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়াই। এই অপ্রয়োজনীয় প্রশ্ন তন্দ্রা চৌধুরী আগে ক্লাসের মধ্যে ঢুকো, ঠিক আছে? ওকে, দুইটাই তো আমরা পড়াবো। একটা পড়াইলে কি তোমার পেপার কমপ্লিট হবে? দুইটাই মিলেই, ঠিক আছে? 4 মাসে দুইটাই আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, একজন বলছে যে দেয়ার সাবজেক্ট, না ওই বাক্যে দেয়ার মোটেই সাবজেক্ট না। দেয়ারকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যদি কোনো কিছু থাকে, অথবা ইট দিয়ে যদি থাকে, যেমন ইট ইজ এ বুক, এই বাক্যে এ বুক যেটা রয়েছে এইটাই কিন্তু সাবজেক্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে যে সাবজেক্ট হচ্ছে যাকে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয়। গ্রুপে অন্যান্য সকল ক্লাসই গ্রুপেই হচ্ছে, মানে হচ্ছে শুধু লাইভ ক্লাসটা আমরা পেজে নিচ্ছি, গ্রুপে আমরা যে কোনো দিন থেকে ক্লাস শুরু করতে পারি, এটা আমাদের ইচ্ছা, ঠিক আছে? যে কোনো দিন তোমার কাজ হচ্ছে যে তুমি হচ্ছে যে সবকিছু অন্য যা সুযোগ সুবিধা সবগুলো গ্রুপে, লাইভ ক্লাসটা আমরা যে কোনো দিন থেকে গ্রুপেও নিতে পারি, পেজও নিতে পারি, এটা আমাদের ইচ্ছার উপরে, ঠিক আছে? স্যার যে বই আপনারা দেন সেটাকে আপনার বানান, হ্যাঁ ওটা অবশ্যই, নাহলে এবার অন্য বই দিলে তো ওইটা আবার তাহলে তো অন্য জায়গা থেকেই কিনাই দিতাম। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে বলো? নাউন বসে। ওকে ফাইন। আচ্ছা, এবার যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে যে নাউনের একটা বৈশিষ্ট্য আছে, নাউন প্লুরাল হতে পারে। কি হতে পারে বলো? নাউন হচ্ছে প্লুরাল হতে পারে, নাউন প্লুরাল হতে। আর তোমাদের এখন কমেন্টস দেখবো না, অপ্রয়োজনীয়, আমি দেখলাম তো জাস্ট হচ্ছে ইচ্ছা করে দেখছি। এখন আর কোনো কোনো কমেন্টস নেই, এখন সরাসরি আমরা এটার মধ্যে চলে যাবো, আর কমেন্টস দেখার কোনো দরকার নেই। নাউন কি হতে পারে? প্লুরাল হতে পারে। তাহলে যে নাউনটা প্লুরাল হয় সেই নাউনটা এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখবা, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। কি নাউন বলো? কাউন্টেবল নাউন। তার মানে যে নাউনটা প্লুরাল হয় সেই নাউনটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেটা প্লুরাল হয় না সেটা আনকাউন্টেবল নাউন। এটাও লিখে রাখো।
যে নাউনের প্লুরাল হয় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যে নাউন এর প্লুরাল হয় না, প্লুরাল হয় না, সেটা সাধারণত কি বলো? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ফাইন। আচ্ছা, তাহলে নাউন সম্বন্ধে এই কয়েকটা কথা আমরা একটু শিখলাম। আর লাস্ট একটা ইম্পর্টেন্ট তথ্য একটু জাস্ট নাউন সম্বন্ধে আমরা লিখে রাখবো, সেটা একটু বক্সের মধ্যে লিখে রাখবা, যে একটা শব্দ যদি মাই দ্বারা মিলে যায়, মাইয়ের পরে যে শব্দটা মিলে যায়, হ্যাঁ, সেই শব্দটা হচ্ছে নাউন। যদি এটা আমরা এর আগে একদিন বলছি, আরেকদিন আজকে একটু জাস্ট খেয়াল করে দিলাম, মাই দ্বারা ওই শব্দটা মিলে গেলে সেটা হচ্ছে নাউন হয়ে যাবে। ওকে, ফাইন। এই আসলে তোমাদের এই যে অভ্যাসটা আসলে খারাপ। এই যে নার্গিস আক্তার রুমা, আমি বলছি না যে তোমাদের ফ্রাইডে মেডিকেলে যে আমরা শুক্রবার থেকে ইনশাআল্লাহ শুরু করবো, 16 তারিখ থেকে, বলছি তো। তারপর ওই যে কমেন্টস করতে আছে। আচ্ছা, মোহাম্মদ মোস্তফা শেখ বল, স্যার ইংরেজি কোন সাথে বল? আচ্ছা, ইংরেজি এটা আমরা যেটা আগে তোমাকে একটু বেসিক ধারণা দিচ্ছি, যে ইংলিশে তোমার হচ্ছে পার্টস অফ স্পিচটা তো একটু জানতে হবে না? কারণ একটা বাক্যে একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ এটা যদি আমি না চিনি, তাহলে নাউন বসবে কিনা, অ্যাডজেক্টিভ বসবে কিনা, অ্যাডভার্ব বসবে কিনা, এটা তো আমরা বুঝতেই পারবো না। তার মানে শব্দ দিয়েই তো তুমি যে কোনো বাক্য তৈরি করবা। সেক্ষেত্রে এই শব্দগুলো যে আছে এইটা আগে পড়ছি, ঠিক আছে? এইটা হচ্ছে আগে শিখাচ্ছি, যে একটা শব্দ তুমি কিভাবে চিনবা যে এটা কোন পার্টস অফ স্পিচ, এবং বাক্যের কোন জায়গায় কোন পার্টস অফ স্পিচ বসাবো আমরা, এইটা দিয়ে আগে শুরু করছি। ওকে, আগে এইটা আগে খালি একটু মাথায় নাও। তারপর দিন থেকে তো আমরা নেক্সট দিন থেকে আমরা সরাসরি হচ্ছে যে প্যাসেজ রিলেটেড যে পড়া সেটার মধ্যে চলে যাবো। এটা জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যাতে করে তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে। আচ্ছা, একজন বলছে স্যার মেডি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সেপারেট করে দিলেও হবে? অনেকে স্যার অর্থ সংকটে সম্পূর্ণ কোর্সে ভর্তি হতে পারে। আচ্ছা, যেভাবে এবার আমরা কোর্স ফিগুলো দিয়েছি মেডিকেল অ্যাডমিশনের, সেটা 9:15 ক্লাস আছে, তখন আমি বলবো। এরপরে যদি কারো অর্থ কষ্ট থাকে, হইতে পারে, অসম্ভব কিছু না, কিন্তু যত এবার আমরা কমিয়ে দিয়েছি তারপরে যদি অর্থ কষ্ট থাকে, হইতে পারে, এটা অসম্ভব না, তাহলে এটা খুবই অভাবনীয়, মানে একেবারে অন্য লেভেলের, খুবই কম করে দিয়েছি এবার, যাতে এই অর্থের প্রবলেমের জন্য পড়তে পারবে না এরকম কেউ না। কিন্তু ওইটা ওইভাবে আর করা যাবে না, কারণ সবগুলোই তাহলে ওইটা শেষের দিকে যখন আমরা একটা 1 মাসের একটা কোর্স করি তখন। কিন্তু আলটিমেটলি হচ্ছে যে তোমার, কারণ তুমি ফিজিক্সের জন্য আলাদা করে নিলে তুমি অনেক বেশি টাকা তখন তোমার পড়ে যাবে, ওই অল্পটাই তোমার অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? যে জিনিসটা এবার খুবই কম করে দিয়েছে, এবার একদম মনে করো যে বই ছাড়া 5,990-তে তার সে অন্যরকম করে পড়তে, যেটা এক্সাম বেসের ফি হইতে পারতো। তো এটা নিয়ে আমি পরে কথা বলবো, ওই যে 9:15 যখন আছে তখন। ঠিক আছে, এখন আর কথা নেই। আচ্ছা, তোমরা খুব, হ্যাঁ, কমেন্টস আমি দেখতেছি তোমাদের, এই যে আজকে ইচ্ছা করে, মানে প্রথমের দিকে তো এই জন্য দেখতেছি, ধরো একটু আমি পানিটা বসে খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। অভ্যাস খারাপ। আচ্ছা, লক্ষ্য করো তাহলে যে জিনিসটা বলছিলাম, নাউনের যেটা প্লুরাল হয় না সেটা আনকাউন্টেবল না? ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য করো, মাই দ্বারা যে শব্দটা মিলে যাবে সেটা হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে এর পরে যেটা আমরা যেতে পারি সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ নিয়ে আমরা জাস্ট 2-3টা কথা একটু মাথায় রাখবো। সেটা কি? সবসময় এই জিনিসটাকে মাথায় রাখবা, ঠিক আছে, যে অ্যাডভার্ব এবং নাউন এই দুইটার মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ। এটা লিখে ফেলতে পারো, অ্যাডভার্ব এবং নাউনের মাঝে, এবং নাউন এর মাঝে অ্যাডজেক্টিভ বসে। কি বসে বলো? অ্যাডজেক্টিভ বসে। এক্সাম্পল হিসেবে আমরা অলরেডি দেখছি, যেমন হি ইজ এ পুয়ার বয়, বয়টা হচ্ছে নাউন। আচ্ছা, এখন অনেকের মাথায় আসবে যে ভাই এটা কি? এটা ডিটারমিনার, কিন্তু শুনলে অবাক হবা, এখানে যে পার্টস অফ স্পিচ হিসেবে ধরি, এটা তখন হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাবে। শুনলে একটু অবাক লাগে যাবে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা সত্যি কথা। এই জন্য আমি বলি যে এই ডিটারমিনার যেগুলো, এগুলোকে আমি বলি সুপার পার্টস অফ স্পিচ। সুপার পার্টস অফ স্পিচ মানে কখনো সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখনো সে অ্যাডভার্বের মতো কাজ করে, একবার একরকম করে কাজ করতে পারে। তাহলে এটা নর্মালি মনে হবে এটা, হ্যাঁ, এটা এখানে অ্যাডভার্বের মতো কাজ করবে, অবাক করে না? আর এই পুয়ার যেটা আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কেউ যদি এই এক্সাম্পলটা মাথায় আনতে একটু প্রবলেম মনে করো, তার জন্য একটা ইজি এক্সাম্পল আছে, হি ইজ দ্য ভেরি বেস্ট বয়। হি ইজ দ্য ভেরি বেস্ট বয়। বয়টা হচ্ছে নাউন, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এই বেস্ট যেটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? ওকে। এবং একটা জিনিস খেয়াল রাখবো, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। তার মানে এটাকে আমরা উল্টায় বলতে পারি, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। আচ্ছা, তাহলে তুমি দেখো যে একে লাইন কয়েকভাবে আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ,
ঠিক আছে। তারপর অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব, তার মানে একটা লাইনকে আমরা ইচ্ছে করলে ওলট পালট করে বিভিন্নভাবে অনেকভাবে প্রেজেন্ট করতে পারি। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, অ্যাডজেক্টিভ সম্বন্ধে দুইটা তথ্য একটু খেয়াল রাখো, বক্সে এটা এরকম করে লিখতে পারো। এক নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো কি হয় না বলো? প্লুরাল হয় না, প্লুরাল হয় না। তার মানে যে শব্দটা অ্যাডজেক্টিভ হবে সেটা প্লুরাল করতে পারবে না, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা কখনোই প্লুরাল করতে পারবে না, এটা ভালো করে খেয়াল করবে। এক্সাম্পল দিলে ভালো খেয়াল থাকবে। যেমন আমি যদি বলি তোমার 7 ডে ডাব টেস্ট, এই ডাবটা হচ্ছে ধরো নাউন, এই ডেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে যেটা সেটা অ্যাডজেক্টিভ হয়। এটা এই জন্য 7 ডেজ হবে না, এখানে 7 ডে হবে, ঠিক আছে। নাউন হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, এই জন্য এটা কখনো প্লুরাল হবে না। আর 2 নম্বর যেটা খেয়াল রাখবা, যে অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হবে না। অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হবে না, কখনো বাক্যের সাবজেক্ট হবে না, বাক্যের সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে না। এই লেখাগুলা যে এই যে বলে বলে লিখতেছি, মাথায় আসতেছে তো, তাহলে বাক্যের কখনো অ্যাডজেক্টিভ কি হবে না বলো? সাবজেক্ট হবে না। তাহলে এই দুইটা জিনিস একটু ভালো করে খেয়াল রাখবে অ্যাডজেক্টিভ সম্বন্ধে। তাহলে অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। এবং এইটারও এক্সাম্পল অলরেডি আমরা শিখছি। কিরকম এক্সাম্পল দেখলাম আমি একটু আগে যদি তোমাকে দেখাই। যেমন আমি একই জিনিস তোমাকে লিখতেছি কেন, যাতে তোমার মাথায় ঢুকে যাও। আচ্ছা, সার্চ ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাই লক্ষ্য করো, ইনফরমেশনটা এখানে নাও, তার আগে সার্চ শব্দটা অ্যাডজেক্টিভ, এবং বাক্যের সাবজেক্ট কিন্তু সার্চ না, বাক্যের সাবজেক্ট হচ্ছে ইনফরমেশন শব্দটা। ইনফরমেশন শব্দটা কি বলো? বাক্যের সাবজেক্ট। আচ্ছা, 7 ডে ডাব টেস্ট, মানে ডাব টেস্ট আছে না, ওই যে একটা সাবানের বিজ্ঞাপন, 7 দিনের হচ্ছে একটা পরীক্ষা আর কি, এটা হচ্ছে বাংলা, অন্য আর কিছু না, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এইটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ সম্বন্ধে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সাধারণত যদি ভেরি অথবা সো দ্বারা মিলে যায়, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সেটা কি বলো? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন সম্বন্ধে একটু আমরা শিখলাম, অ্যাডজেক্টিভ সম্বন্ধে শিখলাম। অ্যাডজেক্টিভের কোড হচ্ছে 1, সরি, নাউনের কোড হচ্ছে 1, অ্যাডজেক্টিভের কোড হচ্ছে 3। এই জিনিসটা মাথায় রাখবা। যেই পার্সেন্টেজের কোড যত বেশি, সেটা তত কি বসে? বামে বসে। ওকে, আচ্ছা। এবার আমরা একটু ভার্ব নিয়ে কথা বলবো। ভার্ব। আচ্ছা, ভার্ব নিয়ে তুমি যদি একটু খেয়াল করো, ভার্ব, এখানে তোমাকে আমি বলি যে ভার্বের তুমি যে ক্লাসিফিকেশন পড়ো, তার মধ্যে ধরো এটা তুমি পড়তে পারো এরকম করে, যে ভার্বের মধ্যে একটা হচ্ছে আমরা বলি ফাইনাইট ভার্ব। কিভাবে বলি? ফাইনাইট ভার্ব। আর একটা আমরা পড়ি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্বটা আমি তোমাকে এইভাবে বলি যে একটা ভার্বের চেহারা 2টা কারণে যদি চেঞ্জ হয়, তাহলে সেটা ফাইনাইট। 2টা কারণ আছে, যে 2টা কারণে চেঞ্জ হইতে পারে। কোন কোন 2টা কারণ? এক নম্বরে হচ্ছে টেন্স চেঞ্জ হইলে, টেন্স পরিবর্তন হলে, ভার্বের রূপ চেঞ্জ হতে পারে, ভার্বের রূপ পরিবর্তন হতে পারে। ভার্বের রূপ কি হতে পারে বলো? পরিবর্তন হতে পারে। তার মানে ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের ওই ভার্বটাকে বলবো যেটার টেন্সটা পরিবর্তন হলে ভার্বের রূপটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে ফাইনাইট। হ্যাঁ, যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল বলি, কিরকম? যেমন আই ওয়ান্ট টু প্লে। দেখো, এই ওয়ান্ট শব্দটা যে আছে, এটা আমি যদি আই এর জায়গায়, এই যে আই ওয়ান্ট টু প্লে, এই যে আই এর জায়গায় ধরো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমি যদি এরকম বলি যে আই ওয়ান্টেড টু প্লে, ওয়ান্টেড টু প্লে, এখানে তুমি দেখো ওয়ান্টেড আসছে কি কারণে বলো তো? এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে, তার মানে টেন্স যখন চেঞ্জ হয়েছে তখন ওয়ানটা ওয়ান্টেড হয়েছে, কিন্তু পরের যে অংশটা আছে সেটা কিন্তু সেম আছে। তুমি দেখো এই যে টু প্লে অংশটা, এটা কিন্তু এই টেন্সেও যা আছে তার পরের টেন্সেও সেম আছে। তার মানে দেখা যাচ্ছে যে টেন্স চেঞ্জ হওয়ার কারণে ভার্বের একটা রূপ চেঞ্জ হচ্ছে, যেটা চেঞ্জ হচ্ছে সেটা ফাইনাইট ভার্ব, যেটা চেঞ্জ হচ্ছে সেটা কি বলো? ফাইনাইট। আর যেটা চেঞ্জ হয়নি সেটা নন ফাইনাইট। আচ্ছা, এটা তার মানে টেন্সের পরিবর্তন হলে এই জন্য ভার্বের রূপ চেঞ্জ হচ্ছে। আরেকটা কিসের কারণে চেঞ্জ হতে পারে? পার্সনের পরিবর্তনে চেঞ্জ হতে পারে, পার্সনের পরিবর্তন হলে পরিবর্তন হতে পারে, পার্সনের পরিবর্তন হলে ভার্বের রূপ পরিবর্তন হতে পারে, ভার্বের কি হতে পারে? রূপ পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে। আচ্ছা, পার্সনের রূপ পরিবর্তন হলে কিভাবে হয় সেটা দেখো। আই এর জায়গায় আমি হি বলি, তাহলে কিন্তু এটা হইতে পারে হি ওয়ান্টস টু প্লে, হি ওয়ান্টস টু প্লে। তাই দেখো এখানে চলো আই ওয়ান্ট আর এখানে হয়েছে ওয়ান্টস,
তার মানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই ভার্বের এই চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টু প্লেটা কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে যেখানে চেঞ্জ হচ্ছে যেই ভার্বটা, কি কারণে চেঞ্জ হতে পারে? দুইটা কারণ। একটা হতে পারে যে টেন্সের পরিবর্তন হতে পারে, আর একটা হতে পারে পার্সনের পরিবর্তন হতে পারে। যদি হয় তাহলে সেটা ফাইনাইট, আর যদি পরিবর্তন না হয় তাহলে নন ফাইনাইট। ক্লিয়ার? আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে যে হবে এইবার জিনিসটা আমরা বুঝে ফেলছি যে এটা হচ্ছে ফাইনাইট, এটা নন ফাইনাইট। আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা কি? যে একটা ভার্বের বৈশিষ্ট্য যদি এমন হয় যে সে পার্সনের পরিবর্তন হলে পরিবর্তন হয়, অথবা টেন্সের পরিবর্তন হলে পরিবর্তন হয়, তাহলে সেটা ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট কি? যেটা হচ্ছে যে পার্সন পরিবর্তন হলে পরিবর্তন হয় না, টেন্স পরিবর্তন হলে পরিবর্তন হয় না। এই যেমন টু প্লে, এই অংশটা কিন্তু নন ফাইনাইট। আর নন ফাইনাইটের মধ্যে তিনটা টাইপ আছে। তাহলে নন ফাইনাইট ভার্ব যেটা আছে সেটাকে আমরা তিনটা অংশে আগে ভাগ করে ফেলতে পারি। নন ফাইনাইট ভার্ব এটাকে কোন তিনটা অংশে আমরা ভাগ করতে পারি যদি আমরা একটু খেয়াল করে দেখি। আমি সবসময় বলি এটা আইজিপি দিয়ে খেয়াল রাখতে পারো তোমরা, আইজিপি দিয়ে। আইতে আমরা কি বলতে পারি বলো? ইনফিনিটিভ বলতে পারি। ইনফিনিটিভ মানে কি? যেকে বলবো টু প্লাস ভার্ব। জিতে কি হতে পারে? জেরান্ড হইতে পারে। জেরান্ড কি বলতো? ভার্ব প্লাস আইএনজি। আর পিতে আসতে পারে পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে তিনটা টাইপ আছে। কটা? তিনটা। একটা হতে পারে এরকম যে প্রেজেন্ট পার্টিসিপল, কি হতে পারে বলো? প্রেজেন্ট পার্টিসিপল। একটা হতে পারে পাস্ট পার্টিসিপল। আর একটা হতে পারে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এই যে আমরা শিখতেছি নন ফাইনাইট, এটাকে মানে ইংলিশের একদম বেসিক এগুলোর উপর ভিত্তি করে যা কিছু আমরা করব পরে কিন্তু আচ্ছা স্লো পড়াবো। আচ্ছা ঠিক আছে, এগুলো জিনিস কিন্তু অলরেডি তোমাদের আজকে যে সামারি দিয়েছে সেখানে দিয়েছে। হ্যাঁ, দুপুরে খাবার পর মোহাম্মদ আসলাম যেটা করতেন 15-20 মিনিট আধা, মানে উনি আসলে তো ঘুমানোর মানে দুপুরে একটা পাওয়ার ন্যাপ সেটা আমি যেটা পড়ে দেখছি সেটা হচ্ছে জোহরের নামাজের আগে উনি হচ্ছে করতেন। হ্যাঁ, তারপরেও কেউ আমরা যেটা বলি যে দুপুরে খাওয়ার পরে তুমি 15-20 মিনিট হচ্ছে যে চোখ বন্ধ করে থাকতে পারো। তবে একদম বেশি ঘুমাইলে রাতের ঘুমের আবার প্রবলেম হয়, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। ওকে, আচ্ছা তাহলে আমি যে জিনিসটা বলছিলাম, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক না? আচ্ছা, আর পার্টিসিপলের মধ্যে তিনটা টাইপ আছে। আচ্ছা, ইনফিনিটিভ, এই দেখছো কারেন্ট আমাদের হচ্ছে যে কারেন্ট চলে গেছে, ওই যে আমি বললাম না আমাদের এই টোটাল সেট আপটা, এই যে কারেন্ট চলে গেলে যে সাউন্ড দিচ্ছে, লক্ষ্য করছো? এটা আমাকে বলছিল স্যার আজকের ক্লাসটা না নিয়ে কালকে থেকে নিতে, তাই বলছি যে না আজকে ক্লাসটা নেই, কারেন্ট গেলে যাবে ইনশাল্লাহ। আজকে আমরা এটা ওই দেখছো লক্ষ্য করছো তোমরা? আমি জানি যে এরকম একটা হবে। লক্ষ্য করছো? এটা এই জন্য আমি তোমাদের বলতেছিলাম এমনকি দাঁড়া আমি দেখি একটু কোনো, আমি জানি মানে আমাকে বলছে ওরা স্যার এটা আচ্ছা তাহলে আমরা আচ্ছা জেরান্ডেল নিচে লিখছিলাম ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। আচ্ছা ওই যে তোমাদের হচ্ছে যে আমরা দেখি আমাদের হচ্ছে যে আমরা কারেন্ট চলে আসলে আমরা আবার ক্লাসে আসবো, ঠিক আছে। মানে কারেন্ট ছাড়া আমি বলছি না যে আমাদের ওই যে তখন ক্লাস শুরুর আগে তোমাদের বলছিলাম, তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। আচ্ছা আজকে আবার লাইভে ইনশাল্লাহ আমরা আসবো, কারেন্ট তো ইয়াতে হয়েছে, আজকে আমরা আরেকবার লাইভে ইনশাল্লাহ আসবো, ঠিক আছে। 9:15 তো আমাদের এমনিতে লাইভ আছে। তা আচ্ছা আমি একটু আগে বলি স্যার আপনার সাউন্ড স্লাইডে স্যার ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিই, ক্লাস নিয়েন লিখেন এবং দেখা চমৎকার লাগবে। আচ্ছা আমাদের লেকচার স্লাইড দিবেন। আচ্ছা
স্লাইড দিয়ে তো পড়াইলে তো পড়াইতে পারি, কিন্তু আমি স্টুডেন্টদের কাছে শুনছি, আমি তো স্টুডেন্টদের কাছে শুনি, সবাই বলছে যে স্যার স্লাইড দিয়ে পড়ানো হচ্ছে, দেখে দেখে পড়ানো, এটা ভালো লাগে না। আর আপনি এই স্লাইড দিয়ে পড়ানো তো আমার জন্য সবচেয়ে ইজি, কিন্তু আমরা স্টুডেন্টদের কাছে শুনছি এই যে এটা যে মাথা থেকে পড়ে, এটা কিন্তু সবচাইতে হচ্ছে যে স্টুডেন্টদের মাথায় ঢুকে ভালো, এটা আমি স্টুডেন্টদের কাছে শুনছি। আচ্ছা হ্যাঁ, তাই এইটা হচ্ছে ব্যাপার, এটা আচ্ছা। তা এইটার কারণে আমরা হচ্ছে যে ওই জন্য আর কি আমি বললাম না যে আমাদের হচ্ছে যে এখানে ওই যে স্টুডিওর যে সেট আপটা, সেটার হচ্ছে যে ওই যে আজকে ইনশাল্লাহ পাওয়ার সাপ্লাই আরও হচ্ছে যে কয়টা, 2টা একে 3টা, হ্যাঁ আরও 2টা হচ্ছে এটার সাথে হচ্ছে পাওয়ার কানেক্টেড করা হবে ইনশাল্লাহ। কালকে থেকে যে ক্লাস হবে, আজকেও ক্লাস ইনশাল্লাহ আমরা আবার নেব। হ্যাঁ 24 ব্যাচের জন্য কি ক্লাস নেওয়া হবে না? হ্যাঁ নাইমা খাতুন শিখা, আজকে তো স্যার স্লাইড মানে আপনি লিখবেন সব, কিন্তু আমাদের পরে স্লাইডটা দিয়ে দিবেন হাতে লেখারই। ও আচ্ছা, হাতে লেখারই স্লাইড দেওয়া, ওইটা তো দেওয়া যায়, কিন্তু আমি ইচ্ছা করে এটা দেই না। কেন আমি একটু বলি কেন আমি দেই না, আমার সিস্টেমটা আমি বুঝতে পারছি। মানে আমি চাই কি জানো, সবচেয়ে সাইন্টিফিক পড়াশোনা কোনটা, আমি তো এটা নিয়ে গবেষণা করি, যে তুমি যখন আমার সাথে সাথে লিখবা, প্রথমে হয়তো তুমি দ্রুত একটু করতে টাইম লাগবে, কিন্তু ক্লাসটা তো থাকেই, কিন্তু এইটা তোমার জন্য হেভি লাভজনক হবে। যারা আমি তো একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবা। আমি তো একটা জিনিস বলি, তাহলে তুমি বুঝতে পারবা। একটু শোনো স্যার, আপনি যেভাবে পড়ান তা আমার মাথায় ভালোভাবে ঢুকে, ভেরি নাইস। আচ্ছা রুটিন, ইবনে কামাল বলছি না, শুক্রবার তোমাদের সব রুটিন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, সব ব্যাচেরে আমরা শুক্রবার রুটিন দেবো। 24 তো ওই ফ্রাইডে, আর কি বলছি, ফ্রাইডে মেডিকেল, 25, 26, 24 সবারই রুটিন, এটা আমরা শুক্রবার দিব ইনশাল্লাহ। গতকালকে আমি বলছি ইবনে কামাল, দেখো হয়তো তুমি গতকালকে ছিলে না ক্লাসে, এই জন্য। আচ্ছা আমি একটু বলি আগে, একটু জিনিসটাকে মাথায় নাও। সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা এবার করছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে, যে সেই রকমের পরিবেশ থাক, কারেন্ট মানে হচ্ছে, তারপরে হচ্ছে যে আবহাওয়া, যাই হোক ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা, একদম স্মুথ ওয়েতে ক্লাস চলতেই থাকবে। এই জন্যই সেট আপটা বললাম না যে আজকে ইনশাআল্লাহ রাত, আমি তোমাদের শুরুর আগে বোধহয় বলছিলাম, এটা তোমরা খেয়াল করছো কিনা। হ্যাঁ স্যার এর আগের ইংলিশ লাইভটা হয়েছিল সেটা পাওয়া যাচ্ছে না কেন? আচ্ছা পেজে যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আমরা হচ্ছে চাইলে যে কোনো সময় ডিলিট করে দিতে পারি, 1 দিন পর 2 দিন পর, কিন্তু তুমি তোমার আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ওইখানে তুমি আমাকে দিয়ে দেবে। তুমি যদি না পেয়ে থাকো তুমি বললে প্রাইভেট গ্রুপে আপলোড করে দেবে, সেখান থেকে দেখতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ ফার্স্ট ইয়ার স্যার ডিপ্রেশনে গেছে, ক্লাস করে ইংলিশে ভালো করার আশা পাইছি ইনশাল্লাহ। দেখিও তোমাদের রেজাল্ট, আমরা এবার যে সিস্টেম অনুযায়ী সাজাচ্ছি সব কিছু ইনশাল্লাহ একদম আনপ্যারালাল জিনিস হবে। আমি নিজে বলছি, মানে সব কিছু সুন্দর করে সাজিয়ে, এবং আমি বোঝার চেষ্টা করছি স্টুডেন্টদের কোথায় কোথায় প্রবলেমগুলো হয় এবং সেই জিনিসগুলোর সমাধান কিভাবে করলে ভালো হয়, এটা নিয়ে চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ সেই অনুযায়ী আমরা করছি। যেমন তুমি লক্ষ্য করো, এইবার যে স্টুডেন্টের আন্দোলনটা হয়েছে, আল্লাহর রহমত ছিলই, এই যে সরকার ছিল একটা এত মানে শয়তান টাইপের গভর্নমেন্ট, তাদের সাথে যে এই যে স্টুডেন্টরা আমরা সবাই যে ফাইট করে যে জিতলো, এটার মূল কারণ কি জানো? আল্লাহর রহমত ছিল অবশ্যই, তার সাথে যেটা হচ্ছে স্ট্র্যাটেজি মানে বুঝতে, কৌশলটা স্টুডেন্টদের অনেক ভালো ছিল, এবং স্টুডেন্টরা জানে সবার কাছ থেকে, যারা বুদ্ধি শুদ্ধি ভালো তাদের কাছ থেকে শুনছে যে এই অনুযায়ী কৌশল, মানে এদের কৌশলটা ওদের চাইতে ছিল ভালো। তা নিয়মে হচ্ছে যার কৌশল ভালো থাকবে, আল্লাহর রহমত আছেই, সততার সাথে কাজটা হয়েছে, এবং দেখো যে জয় আসছে, মানে বিজয় হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেখে পড়ানো আসলে কোনো এটা পড়ার মধ্যে না, এটা হচ্ছে। আচ্ছা বায়োলজি তোমাদের সামারি নিয়ে যেটা আমি একটু বলি, বায়োলজি তোমরা সামারি ক্লাসটা গ্রুপে তোমাদের বোধহয় 55 মিনিটের মতো একটা সামারি ক্লাস দেওয়া হয়েছে, সেই সামারি ক্লাসটা নোট করছো কিনা সেটা একটু বলো। এখন আমি একটু বায়োলজি ধরি পড়া, ঠিক আছে? আজকে যেহেতু যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে কারেন্ট নাই, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমাদের এই লাইটিং সেট আপটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অন্ধকার দেখা যাচ্ছে না একটু। স্যার আমার টার্গেট হচ্ছে স্যার ডিএমসিতে টপ করা, এখন আমি স্যার কিভাবে পড়া উচিত? নিয়মটা হচ্ছে যে ভাইয়া, যে কোনো রেজাল্ট ভালো করার জন্য তোমাকে দ্রুত কমপ্লিট করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, প্র্যাকটিস বেশি করতে হবে, রিভিশন করতে হবে, এই মূল ফর্মুলা 4-5টা। হ্যাঁ ক্লাসে শিশু স্লাইড দেখানোর মধ্যে স্লাইড পড়ানো। হ্যাঁ আজকে ইনশাআল্লাহ আশা তো করছি রিফাত রহমান কমান্ডো ব্যাচের ক্লাস হবে ঠিক 9:15-তে আজকে। আমি বলছি না যে এই সপ্তাহটা তোমাদের ইনশাআল্লাহ আমরা এই যে সন্ধ্যার পরে, মানে যে এশার নামাজের পরে পড়বো, আর আশা করছি যে আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ যে আমরা হচ্ছে যে 2:30টার দিকে ইনশাআল্লাহ ওই যে ইয়ার পড়াটা পড়বো। স্যার ইস রিং এ ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা রিংয়ের ব্যাপারটা বলি, এটা কিছু নাউন আছে যেটা একই সাথে ম্যাটেরিয়ালও হয় আবার কমনও হয়। হ্যাঁ
তার মধ্যে তোমাকে যেমন আমি তোমাকে বলি, যেমন হচ্ছে রিং যেটা, এটা কিন্তু আমার মতে এর যে উপাদানটা আছে না, গোল্ড রিংয়ের, ওইটা কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। কিন্তু রিংটা যেটা, সেটা তোমার হচ্ছে যে একটা ইট ইজ এ রিং, এটা কমন নাউনের মধ্যে ফেলা যায়। কিছু কিছু নাউন একই সাথে কমনও হয়, আবার হচ্ছে ম্যাটেরিয়ালও হয়। এটা তুমি দেখবা সামারিতে আমি বলছি, এটা নিয়ে ইনশাল্লাহ পেয়ে যাবো। কারেন্ট আসলে কি স্যার আবার লাইভে স্যার আসবেন? স্যার রুটিন দিবেন শুক্রবার? হ্যাঁ, রুটিন শুক্রবার ইনশাল্লাহ, ওই অনুযায়ী আমরা সব সাজিয়েছি। আচ্ছা, এইচএসসিতে আচ্ছা স্যার ইংলিশের লাইভ ক্লাসটা স্যার আগে করবো না স্যার সামারিটা? যে কোনো জিনিসের আগে সামারি করবো, তারপরে লাইভ, তা নাহলে তো বুঝবা না পড়া। স্যার কেন স্যার কোনো একটা চ্যাপ্টার শেষ করে দেন স্যার, ওই জিনিসটা স্যার রিভাইসে কিভাবে রাখবো? রিভাইসে রাখার জন্য হচ্ছে রেগুলার প্রথম থেকে যা পড়ছো কন্টিনিউয়াস রিভিশন দিতে হবে, তার সাথে হচ্ছে আচ্ছা তাহলে আমি একটু তোমাদের পড়া ধরি, ঠিক আছে? স্যার এইচএসসি 26 পড়ার নিয়মটা, আচ্ছা পড়ার নিয়ম নিয়ে আমরা ভিডিও দেবো আজকে। আমাদের আগে লাইটের এই সেটআপটা হয়ে যাবে, এই স্টুডিওটা, এটা আমাদের এই স্টুডিওটা ঠিক থাকলে ইনশাল্লাহ, তাহলে মানে বললাম না ঈদের দিনও আমরা পড়াইতে পারবো, এমনভাবে একটা সেটআপ আমরা ইনশাল্লাহ এবার করছি। কয়েকটা আমাদের সেটআপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যাতে করে কখনোই মনে করো কোনো একটা অফিসে কাজ চলতেছে, তখন আরেকটা অফিস, দুইটা অফিসে একসাথে কাজ করলে তৃতীয় অফিসে আমরা করতে পারবো। স্যার নোট ক্লাসের পরে করলে কি স্যার প্রবলেম হবে কোনো? নোটটা ক্লাসের সাথে সাথে করলে সবচেয়ে ভালো। ক্লাস দেখার সাথে সাথে নোট করবা, ক্লাস দেখবা সাথে সাথে নোট করবা, যতটুকু পারো, ঠিক আছে? দেখিও, তাহলে পড়া অনেক। এবং তার ব্রেনের ক্যাপাসিটি কি জানো? তুমি ব্রেনকে যেরকম ইনস্ট্রাকশন দিবা সেই অনুযায়ী। আমরা দেখিয়েছি, তুমি দেখবে আমাদের পরীক্ষার যখন হয়, এই যে তোমাদের 24-এর ব্যাচের, আমরা 2 দিনের মধ্যে কিন্তু পড়া কমপ্লিট করে ফেলি, মানে 2 দিনে একটা বই শেষ করে ফেলি, 3 দিনে একটা বই। স্যার কেমিস্ট্রি জৈবযোগে এই চ্যাপ্টারের স্যার কিছু বুঝি না, দেখিও আমাদের পেজে ক্লাস সামনে আরও জৈবযোগের আসবে, ঠিক আছে? এমনিতে কিছু পেজে ক্লাস অলরেডি দেওয়া আছে, সেগুলো দেখলেও ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, আমরা পেজে যে ক্লাস নিচ্ছি এটা 25-26 সবার জন্য প্রযোজ্য, কিন্তু 25-এর ব্যাচ আলাদা, 26-এর ব্যাচ আলাদা, ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি একটু পড়া ধরি, দেখি যে যেহেতু একটু যদিও এখন কারেন্টের আজকে ইনশাল্লাহ আজকে এটার সেট আপ হয়ে গেলে আগামীকাল থেকে আর এই সমস্যা হবে না। সেকেন্ড টাইমের কোনো অপরচুনিটি আছে? সেকেন্ড টাইম তো আমাদের সেকেন্ড টাইম ব্যাচে আছে, সুপার কমান্ডো সেকেন্ড টাইম ব্যাচ। আচ্ছা তাহলে আমি একটু পড়া ধরি, দেখি যে কার এই সামারি ক্লাসটা করছো তো না? আমি একটু ধরি, দেখি যে কার কীরকম। 24-এর ক্লাস নিব ইনশাল্লাহ আমরা, হচ্ছে যে ঠিক আমাদের টার্গেট রয়েছে 9:30টায়। হ্যাঁ, তামিম রহমান, বায়োলজি এর সামারি কেন আপলোড হবে না? অবশ্যই আপলোড হয়েছে। বায়োলজি এর সামারি আপলোড হয়নি মানে? দেখি আমি ফোন দেই, এখনই ফোন দিচ্ছি। কেন আপলোড হবে না বায়োলজি এর সামারি? শুনতেছি এখন আমি। হ্যাঁ ইয়ার, এই বায়োলজি সামারি আপলোড হয়েছে মানে পেজে, গ্রুপে। দেখো তো 25-26 সব ব্যাচে হয়েছে কিনা, দেখো তো, চেক করো, দেখো তো, দেখো কেউ বলতেছে হয়েছে, কেউ বলছে হয়নি, তো কোনো ব্যাচে মিস হয়েছে নাকি? হ্যাঁ দেখো তো 26-এ দেখো তো স্যার আপলোড হয়েছে, স্যার 25-এর হয়েছে না? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এই হয়েছে আপলোড, ঠিক আছে? তোমরা খালি আন্দাজে বললে হবে, আপলোডের আমাদের আলাদা সেকশনে আছে, ওদের তো বললামই, তো বললো যে হ্যাঁ দিয়েছে স্যার। স্যার এর ফার্স্ট টাইম মেডিকেল ক্লাস কখন স্টার্ট হবে? আচ্ছা ফার্স্ট টাইমের আমি তো বলেছি যে এখন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো এক্সট্রা ক্লাস, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা তাহলে আমি একটু পড়া ধরি, আর 9:30টায় তো ক্লাস আসি, তবে একটু পড়া ধরি, দেখি যে কার কীরকম খেয়াল আছে, দেখি যে বলতে পারো কিনা। একটু কমেন্টস করো তো। নিলয়ের সিস্টল কত সেকেন্ড সময়? নিলয়ের সিস্টল কত সেকেন্ড সময়, এটা একটু কমেন্টস করো। না ইংলিশ ক্লাস আজকে যেটুকু হয়েছে সেটুকুই আপাতত, জাস্ট হচ্ছে যে ঠিক আছে ইনশাআল্লাহ আজকে আমাদের ওই স্টুডিওর যে বাকি অংশটা হয়ে গেলে নেক্সট দিন থেকে আর হবে না, সমস্যা হবে না।
হ্যাঁ 25-এর পুরাতন ব্যাচে যাবো। এই যে স্টুডিওর সেট আপটা নিয়ে আমরা আজকে আমি ওদের বুদ্ধিশুদ্ধি দিচ্ছিলাম যে কীভাবে করলে ইয়াটা হবে, এটার জন্য যেতে পারিনি। কালকে অবশ্যই যাবো ইনশাল্লাহ। আগামীকাল থেকে অনেক ক্লাস নেব, মানে ইনশাল্লাহ, মানে সামারি থেকে শুরু। মানে এটার জন্য একটু সমস্যা হচ্ছিল, মনে করো যে একটা ভিডিও তৈরি করতেছি, হঠাৎ করে কারেন্টটা চলে গেল, তখন হচ্ছে যে ভিডিওটার মাঝখানে ডিস্টার্ব হয়ে যায়, ঠিক আছে, এইটার কারণে। আচ্ছা, নিলয়ের সিস্টল, তাহলে আমরা জানি যে 1735, ঠিক না? তাহলে এক যেটা, এটা হচ্ছে 0.1 সেকেন্ড, এটা নীল অলিন্দের সিস্টল, 0.7 সেকেন্ড অলিন্দের ডায়াস্টল, 0.3 সেকেন্ড নিলয়ের সিস্টল, 0.5 সেকেন্ড নিলয়ের ডায়াস্টল। তাহলে নিলয়ের সিস্টল 0.3 সেকেন্ড। ভেরি নাইস, যারা যারা দিছো আনসার ঠিক হয়েছে, ঠিক না? একটু আগে ধরলাম, দেখতেছি যে পারছো কিনা। আলহামদুলিল্লাহ, ভেরি পারছো। আচ্ছা, নেক্সট আমি একটা কোশ্চেন্স করি, দেখি তো। আচ্ছা বলো তো, এই যে চারটা যে আমাদের ইয়া থাকে, ডান অলিন্দ, তারপর হচ্ছে ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, এই চারটার মধ্যে সবচেয়ে শক্তিশালী কোন প্রকোষ্ঠটা? চারটা প্রকোষ্ঠ, এটা 1, 2, 3, 4, কোন প্রকোষ্ঠটি সবচেয়ে শক্তিশালী? উত্তর করো দেখি, কে বলতে পারো? হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনের ক্লাস এখন যেটা হচ্ছে যে আমরা এই যে একদিন খালি গত একদিন নিয়েছি, আজকে আবার রয়েছে ক্লাস, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে স্যার করোনারি সাইনাস। আচ্ছা বলতেছি, করোনারি সাইনাস খুব সহজ জিনিস। সাইনাস আগে এটা বলো, আমি এখন বলে দিচ্ছি। আচ্ছা, সামারি, লাইভ, সলিউশন সবগুলো ক্লাসেরই নোট করে ফেলতে হবে। আচ্ছা, একজন বলছে ডান নিলয়, একজন বলছে বাম নিলয়, একজন বলছে ডান অলিন্দ। আচ্ছা, এনিওয়ান? বাম প্রকোষ্ঠ। আচ্ছা, বামের মধ্যে দুইটা আছে, অলিন্দ আর নিলয়। কেউ দিবা সামারি লিঙ্কটা? ডান। হ্যাঁ, আচ্ছা, সামারি হচ্ছে যে তোমার প্রাইভেট গ্রুপে হয়, ওইখানে দেখো, তুমি অবশ্যই পেয়ে যাবে যদি গ্রুপে থাকো, অবশ্যই। আচ্ছা শোনো, আগে তো আমি একটা সহজ প্রশ্নের উত্তর আগে বুঝাই দেই। সবচেয়ে শক্তিশালী কে জানো? যে সবচেয়ে বেশি কাজ করে, সে সবচেয়ে শক্তিশালী। এটা সহজ বুদ্ধি। এখন তুমি যদি খেয়াল করে দেখো, তুমি দেখবা ডান নিলয় যে এই যে নিচে, এ হচ্ছে পালমোনারি ধমনী যে আছে, এইটা দিয়ে ফুসফুসে রক্ত পৌঁছায়, তারপরে পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে আসে, তারপরে এখানে বাইকাসপিড বলে একটা কপাটিক আছে, সেটা দিয়ে বাম নিলয় আসে। আর বাম নিলয় যেটা, এটা অ্যাওটিক আর্টস বা আর্টস অফ অ্যাওর্টার 3টা শাখা আছে, বিসিএস যেটাকে আমরা বলছি, ব্র্যাকিওসেফালিক, বাম কমন ক্যারোটিড, বাম সাবক্লাভিয়ান, এই 3টা দিয়ে সারা শরীরে সে রক্ত পৌঁছায়। তাহলে যে সারা শরীর রক্ত পৌঁছাবে সে সবচেয়ে শক্তিশালী। খুব সহজ বুদ্ধি, এটা বোঝার কোনো কঠিন কিছু না। তার মানে বাম নিলয়টা যেটা, এটা সবচেয়ে বেশি কাজ করে, এটা সবচেয়ে বেশি শক্তিশালী, এবং এটা সবচেয়ে বেশি পুরু বা সবচেয়ে বেশি মোটা, ঠিক আছে? খেয়াল থাকবে। হ্যাঁ, লাইভ ক্লাস শুধু আমরা পাবলিক গ্রুপে নেই, আর অন্য সবকিছু হচ্ছে প্রাইভেট গ্রুপে, ঠিক আছে? আমি বলছি আমাদের টোটাল কোর্সের লাইভ ক্লাস আছে, সামারি আছে, সলিউশন প্রয়োজনীয় প্লাস মাইনাস, তারপরে হচ্ছে ওয়েবসাইটে পড়া, এক্সাম, তারপরে হচ্ছে যে সলিউশন, এরপরে হচ্ছে রিপোর্ট কার্ড, সব কিছু হচ্ছে প্রাইভেট গ্রুপ। শুধু লাইভটা কখনো আমরা প্রাইভেটে না নিয়ে পেজেও নিই, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে মেডিকেল অ্যাডমিশন, ওকে, তাহলে এটা বুঝতে পারছো? তাহলে বাম নিলে হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আচ্ছা, এবার আমি বলি। আচ্ছা দেখো তো, দেখি কার মাথায় আছে, সেটা হচ্ছে বেসোফিল। লিশম্যান রঞ্জকে কোন বর্ণ ধারণ করে? কোন বর্ণ ধারণ করে? কোন বর্ণ ধারণ করে? বেসোফিল লিশম্যান রঞ্জকে কোন বর্ণ ধারণ করে? আজান আর কয়েক মিনিট আছে, আর হচ্ছে যে কয়েক মিনিট পরে ব্লু বা ভায়োলেট। হ্যাঁ, তাহলে ব্লু বা ভায়োলেট, তার মানে নীল বা বেগুনি রং বেসোফিল হচ্ছে লিশম্যান রঞ্জকে ধারণ করবে। ওকে, ফাইন। এখন আমাদের এখানে দেয়নি, এই জন্য আমার এখানে দিলাম। আর নিয়ম যেটা আমি সেদিন পড়লাম, আজানের সময় পড়া যায়, যদিও আমি এটা আগেও জানতাম, কিন্তু পরে সেদিন আবার কনফার্ম হইলাম, ঠিক আছে? যদিও আমি দেখা যায় পড়াই না, পড়ানো যাবে। তাহলে এটা কি হবে বলতো? নীল বা বেগুনি রং ধারণ করবে, নীল অথবা বেগুনি রং ধারণ করবে, ঠিক না? ওকে, ফাইন। বেসোফিলটা বলছিলাম আমি ব্লু দিয়ে, ব্লু, ঠিক না? নীল বা বেগুনি। আচ্ছা, এবার আমি এরকম একটা কোশ্চেন করি, বলো তো দেখি। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়
সহায়তা করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সহায়তা করে কোন শ্বেত রক্তকণিকা? কোন শ্বেত রক্তকণিকা? তার মানে শ্বেত রক্তকণিকার মধ্যে নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট আছে না, তার মধ্যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সহায়তা করে কোন রক্তকণিকা? অন্ধকার মানে ইয়াটা পড়ার ইয়াটা কেমন লাগতেছে না, গরমও লাগতেছে, যেগুলো সব বন্ধ হবে। তা আমরা ইনশাল্লাহ আরেকটু দুই একটা প্রশ্ন জাস্ট ধরছি, তাহলে ওই সামারিটাকে সুন্দর করে ফেলো। আর আশা করছি আমরা ইনশাল্লাহ 9:30 ইনশাল্লাহ কারেন্ট আশা করি তো আমরা চলে আসবে ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে। আচ্ছা, তা এইটা মূলত দুইটা। স্যার ভাই স্যার মেডিকেল অ্যাডমিশন কোর্সটা কি স্যার ডেন্টালও কভার করবে? মেডিকেল অ্যাডমিশন ক্লাসগুলো করতেছে কয়টা? হ্যাঁ, মেডিকেল ডেন্টাল দুইটাই, অবশ্যই এটা তো বোঝা যাচ্ছে, মেডিকেল ডেন্টাল দুইটাই কভার করবে। তাহলে এটা মূলত দুইটা প্রক্রিয়া, ঠিক আছে, MN দিয়ে খেলতে পারে। একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে নিউট্রোফিল, এই দুইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সহায়তা। তাহলে আমরা হচ্ছে যে ইনশাল্লাহ আজকে হচ্ছে একটু আলোচনা করলাম, আর আশা করছি আমাদের আজকে ইনশাল্লাহ সেট আপটা হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা 9:30 আসবো, ইনশাল্লাহ 9:30 থেকে 9:30 মধ্যে চলে আসবো। আর যদি কোনো কারণে দেখা যাচ্ছে কারেন্টের হওয়ার কথা না, সেক্ষেত্রে যদি হয় তাহলে পেজে আমরা জানাই দেবো যে ক্লাস কখনো কোনো কারণে আমরা না নিই, কিন্তু ইনশাল্লাহ আশা করছি 9:30 থেকে 9:30 নেবো। আর আগামীকাল থেকে তো ক্লাস হইতেই থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে প্রত্যেকে ভালো থাকো, ইনশাল্লাহ শুরু করে ফেলো, ইনশাল্লাহ দেখা হচ্ছে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।